এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের পর্বে আপনারা শুনবেন লেখক সুকান্ত দাশের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প রাত 12টার ভুতুরে বাস। গল্প পাঠে প্রত্যয়, বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, আমি সুমিতেন্দ্র আর প্রত্যয়। আজকের গল্পটা অনেক পুরনো দিনের একটা প্রেক্ষাপটে লেখা। তখন গ্রামের দিকে এত রাজ্য সড়ক, জাতীয় সড়ক কিছুই ছিল না, তাদের ধারে ধারে আলোও ছিল না। তা আজকের গল্পে এমনই একটা নির্জন অন্ধকার রাস্তা দিয়ে দিনের শেষে একটা ফাঁকা বাস নিয়ে ফেরার অভিজ্ঞতা শুনবো আমরা। দেরি না করে শুরু করছি, আড্ডা হবে একেবারে গল্পের শেষে। ফাঁকা রাস্তায় হর্নের শব্দটা যেন একটু বেশি জোরে শোনালো। সামনের কাঁচের ভেতর দিয়ে বাইরে পিচ রাস্তার দিকে তাকিয়ে দেখল গোবিন্দ। ফাঁকা রাস্তা পেয়ে পথের মাঝে একটা গরু আরাম করে শুয়ে আছে। এক চোখ কানা হেডলাইটের হলদে আলোতে সেটা দেখতে পেয়েই ড্রাইভার হর্ন দিয়েছে। শুধু হর্ন নয়, তার সাথে বাজখাই গলায় চিৎকার। রাস্তার মাঝখানে শুয়ে আছে, দেখো না, দেখো যেন মনে হয়, মনে হয় ওট বলছি বন্ধু, একবার না দেখ তো। অনিচ্ছা সত্ত্বেও গোবিন্দকে নামতেই হলো। এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মাখা রাতে বেশ আরাম করে গায়ের চাদরটা জড়িয়ে সিটের উপর পা তুলে বসে নিজেকে গুছিয়ে নিয়েছিল গোবিন্দ। আবার গায়ে কাঁপুনি ধরিয়ে নিচে নামতে হবে কথাটা ভেবেই গলার ভেতর থেকে একটা হাই উঠে এলো যেন। উঠে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে এক পা করে রাস্তায় নামলো সে। নিচে নেমে গরুটার দিকে হাত তুলে অঙ্গভঙ্গি করে এগিয়ে যেতেই গরুটা কিন্তু দাঁড়ালো না সেখানে। একটা হাম্বা ডাক ছেড়ে ঠিক গোবিন্দর মতোই গা ঝাড়া দিয়ে উঠে আস্তে আস্তে রাস্তার সামনে থেকে সরে গেল। পিচের রাস্তা খোলা জমির বুক চিরে সোজা বেরিয়ে গেছে। দুপাশে যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত ধানের জমি ছাড়া আর কিচ্ছুই নেই। রুটের এই জায়গাটা এমনই, সে কথাটা গোবিন্দ জানে। নেহাত কম দিন তো হলো না। দেখতে দেখতে প্রায় 10টা বছর কেটে গেল এই রুটের সে কন্ডাক্টরের কাজ করছে। এই চাঁদপুকুর থেকে গোবরডাঙ্গা স্টেশন পর্যন্ত এই 127 নম্বর বাসের কন্ডাক্টর সে। আর ওই যে ড্রাইভারের সিটে যে বসে রয়েছে তার সাথেও তো গোবিন্দর সম্পর্ক কম দিনের নয়। কিন্তু সেসব কথা থাক। গরুটা উঠে যেতে গোবিন্দ আবার রাস্তায় দাঁড়িয়ে একটা আড়মোড়া ভাঙে। ড্রাইভার তাড়া লাগিয়ে বলে, গোবিন্দ, উঠে আয়, 12টার মধ্যে তো গোবরডাঙ্গা পৌঁছে যাবে নাকি? বলি এমন ভাবে বলছো যেন তোমার বাস ভর্তি প্যাসেঞ্জার। ফাঁকা বাস নিয়ে ড্যাং ড্যাং করে 12টার মধ্যে গোবরডাঙ্গা ঢুকে কোন রাজকার্যটা উদ্ধার হবে শুনি? আরে সময় বলে তো একটা জিনিস আছে নাকি? 12টার মধ্যে তো ঢুকতে হবে, তারপর তোকেও বাড়ি ফিরতে হবে, আমাকেও বাড়ি ফিরতে হবে। আরে বাস স্ট্যান্ডে বাস ঢুকিয়ে বাড়ি পৌঁছাতে তো আবার রাত 1টা বেজে যাবে। আরে রে, দেরি করিস না, উঠে উঠে। অনিচ্ছা সত্ত্বেও গোবিন্দ উঠে পড়ে। গলায় ঝুলিয়ে রাখা ব্যাগের ভেতর খুচরো পয়সাগুলো ঝনঝন করে ওঠে। হাতের টিকিটগুলো কখন যেন পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এত রাতে আর লোক কোথায় থাকবে? অভ্যাসবশত বাসের গায়ে একটা থাপ্পড় মেরে সে বাসে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা গলা বলে ওঠে, গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা। সঙ্গে সঙ্গে পেছনের দিকে মুখ ফেরায় গোবিন্দ।
দেখে বাসের পেছন দিকে একটা লোক দ্রুত হেঁটে আস্তে আস্তে বাসের গায়ে চাপড় মেরে থামতে বলছে। বাবা, ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে আবার প্যাসেঞ্জার! একটু অবাক হয় গোবিন্দ। লোকটা হন্তদন্ত হয়ে তাকে পাশ কাটিয়ে উঠতেই গোবিন্দ আবার বাস ছাড়ার নির্দেশ দেয়। ফাঁকা মাঠের দুপাশে এদিক ওদিক তাকিয়ে দেখে, গোবিন্দর মনে হয় ঠান্ডা হাওয়াটা ওই জমির ওপর দিয়ে আসছে। আসার সময় জমির ধানগুলোকে ছুঁয়ে দিচ্ছে মাঝে মাঝে। এই সময়টা গোবিন্দর এমনটা মনে হয়, আসলে রাতের শেষ বাসটা ফাঁকাই থাকে। এই সময় বাসের সিটে বসে হেলান দিয়ে আকাশ পাতাল ভাবা ছাড়া আর কোনো কাজ থাকে না। নেহাত আজ কোনো রকম একটা যাত্রী জুটে গেছে আর কি। কিন্তু আজ রাতে গোবিন্দর ভাবনা আকাশে বা পাতালে কোথাওই ঘুরে বেড়ানোর আর অবকাশ পেল না। একটু পরেই আবার বাস দাঁড়ালো, আরও একজন উঠে এলো। সেও কিন্তু যাবে গোবরডাঙ্গা। উঠে এসে আগের লোকটার মতোই পেছনের দিকে গিয়ে একটা সিটে বসলো। ঘড়িতে বড়জোর 11টা মতো বাজে। গোবরডাঙ্গা ঢুকতে ঢুকতে 12টা। যে কোনো এক সময় টিকিট তুলে নিলেই হলো। এরা তো আর পালিয়ে যাচ্ছে না, তাই গোবিন্দ আর নিজের জায়গা ছাড়ে না। ক্লান্তিতে আর ঠান্ডায় তার চোখ দুটো বুজে আসতে চাইছে, বারবার হাই উঠছে। ঘুম কাটানোর জন্য পকেট থেকে বিড়ি আর দেশলাই বার করে নিজে একটা ধরিয়ে ড্রাইভারের দিকে বিড়ির প্যাকেটটা বাড়িয়ে বলল, ও জগাদা, একটা বিড়ি খাবে নাকি? হ্যাঁ গো জগাদা, ওই ব্যাপারটা কি হলো গো? ও সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা পুলিশ তারপর কি বলছে? এই রে, দেখেছিস, একদম ভুলে গেছি তোকে বলতে। আরে পুলিশ তো বলছে থানায় যেতে, হাজিরা দিতে, এই ওই হ্যানা ত্যানা। তো সেদিনকে যখন আমাদেরকে ধরে নিয়ে গেল, তোকে তো তখনই জেরা করে ছেড়ে দিল। কিন্তু আমাকে জানিস, প্রায় ঘন্টা পাঁচেক বসিয়ে রাখলো, তারপরে জেরা টেরা করে ছাড়লো। তুই তো জানিস গোবিন্দ, আমি ইচ্ছে করে করিনি কাজটা। বাচ্চা মেয়েটা হঠাৎ করে গাড়ির সামনে এভাবে চলে আসলো, আমি তো ব্রেক চেপেছিলাম, তুই তো ছিলি বল। হ্যাঁ, তা তো আমি জানি জগাদা, কিন্তু পুলিশ তো টাকা না ফেললে ছাড়বে না। মালিক কি বলছে, কিছু দেবে? না দিলে আবার জেল হয়ে যাবে না তো? আরে না না, আমার জেল, আমার জেলে টেলে ঢোকাবে এতই সহজ? হ্যাঁ, আর তাছাড়া ইউনিয়ন বলে একটা জিনিস আছে নাকি মায়েরি? আর তুই তো আছিস, তুই তো বলবি যে কি হয়েছিল। দোষটা তো আমার নয়, কি সাক্ষী দিবি না আমার হয়ে? গোবিন্দ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ, সে তো দেবো না কেন? ওরা কি তোমায় ছেড়ে দেবে জগাদা? আমার তো বিশ্বাস হয় না। গোবিন্দর গলাটা কেমন ম্লান বলে মনে হয়। হেলতে দুলতে গাড়ি এগোতে থাকে। ড্রাইভারেরও বিশেষ তাড়া নেই। তার উপর বেশি জোরে চালালে বৃষ্টি মাখা হাওয়া ঢুকে ঠান্ডাটা আরও বেশি লাগবে। গোবিন্দ ঝিমায়। বাস টানতে টানতে কিছুটা রাস্তা পার হয়ে গেছে। হঠাৎ করে ড্রাইভার বাস চালাতে চালাতে বলে ওঠে, হ্যাঁ রে, আজকে সবাই গোবরডাঙ্গা যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে নাকি? পথের ধারে ওই দেখ আবার দুজন দাঁড়িয়ে আছে। কথাটা শুনে অবাক হয়ে গোবিন্দ মাথা তোলে। বাসের হেডলাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে সামনের রাস্তার এক পাশে সত্যি দাঁড়িয়ে দুজন। এই বৃষ্টির মধ্যে হাত তুলে রয়েছে, তবে এরা পুরুষ নয়, মহিলা। তাদের দুজনেরই পরনে শাড়ি, মাথাটা কাপড় দিয়ে ঢাকা। বাস থামতে ওরা উঠে আসে। গোবিন্দ তাও সিট ছেড়ে নড়ে না। ওরাও নিজের মতো পেছনের দিকে গিয়ে বসে পড়ে। তারপর আবার বাস চলতে থাকে। গোবিন্দর মাথায় ঘুরে ফিরে আসতে থাকে কাল রাতের বেলা বউয়ের কথাগুলো। বউ বারবার বলছিল, এভাবে আর কন্ডাক্টরি করে কতদিন চলবে বলো তো? তুমি তো ড্রাইভারের কাজ জানো, তাহলে বাস পাচ্ছ না কেন?
আরে বাস পাওয়া কি অতই সোজা? এমনিতেই দুজন ড্রাইভার এক্সট্রা রয়েছে, তারাই কাজ পায় না ঠিক মতো, আবার আমি। তবে যদি দু একজন কমে যায় তখন একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। এখানে হচ্ছে না, অন্য কোথাও গিয়ে চেষ্টা করো না। অন্য কোথাও গিয়ে যদি শহরের দিকে যদি একবার। চাঁদ পুকুর ছেড়ে আবার দূরে কোথাও যাব? বাপ দাদার ভিটে মাটি এসব ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না রে। কোনো না কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করব, দেখিস। ব্যবস্থাটা কি করা যায় সেটা গোবিন্দ ভেবেই রেখেছে। না, শুধু ভেবে রাখেনি, করে রেখেছে। এখন কাজটুকু হলেই হলো। আর তারপরে গোবিন্দর আর চিন্তা থাকবে না, একটা বাস পাবেই। আজ যে বড় অবাক কাণ্ড! দেখতে দেখতে আরও কয়েকজন যাত্রী এসে জুটল বাসে। এমনিতেই রাতের বেলা লোকটোক থাকে না, কিন্তু আজ এই দুর্যোগের মধ্যে এতজন! না, ঢুলুনি দিয়ে ঘুম দেবার আজ জোর রইল না গোবিন্দ। এবার টিকিট না কাটলেই নয়। ড্রাইভারের তাগাদাতেই গোবিন্দ উঠে পড়ল। ছোট্ট ব্যাগটা খুলে খুচরো পয়সা ঝনঝনিয়ে টিকিট বার করে এগিয়ে গেল একদম বাসের পেছনের দিকে। বাসের মধ্যে আলো কম, কেবল সামনের দিকে একটা আর পেছনের দিকে একটা, তাও একেবারে কাঁচের ঢাকনায় কালি পড়ে ক্ষীণ হয়ে এসেছে। ফলে বাসের মাঝখানটাই পুরোটা অন্ধকার। একেবারে পেছনের সিটের লোকটা জানালা দিয়ে বোধহয় বাইরের দিকে তাকিয়ে দেখছিল। গোবিন্দ বলল, ওই দেখি দেখি টিকিট দেখি, কোথায় যাবে? গোবরডাঙ্গা? কত? গোবরডাঙ্গা যাবে আর ভাড়া জানো না? কোথায় থাকো? এদিককার লোক নয় বলে মনে হচ্ছে। 10 টাকা 10 টাকা। লোকটা হাত তুলে টাকা দিল গোবিন্দকে। তারপর টিকিট নিয়ে আবার জানালার দিকে ফিরে বসে রইল। বাড়তি কোনো কথাই বলল না। সবার টিকিট কাটল গোবিন্দ। সকলেই যাবে গোবরডাঙ্গা। এ কি, একজনও কেউ অন্য জায়গায় নামান নেই? ভারী আশ্চর্য। এই সবে বিজনপুর পেরোল, এখনো প্রায় 40 মিনিটের পথ। নিজের জায়গায় বসে গোবিন্দ আকাশ পাতাল ভাবতে ভাবতে সামনের হেডলাইটের আলোর দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ মনে হলো তার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। কে বসে রয়েছে একেবারে সামনের সিটে, ড্রাইভারের ঠিক পাশে। তার পেছনেই বাস থেকে নামার দরজাটা। কারণ নামার হলে ঠিক তার সিটের পেছনে এসে দাঁড়ায়, কিন্তু একটু আগেই তো সে এসে বসল। কেউ তো এখানে দাঁড়িয়ে ছিল না, আর সবাই তো গোবরডাঙ্গার টিকিট কেটেছে। তাহলে এখানে কে নামবে? কথাটা মনে হতেই পেছনের দিকে এক ঝটকায় মুখ ঘোরায় গোবিন্দ। আচমকা তার ঘাড়ের কাছে আলোটা ঢেকে একজন অন্ধকার মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। আরেকটু হলেই সে প্রায় চমকে উঠে সিট থেকে পড়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে গোবিন্দ বলল, এই এই, কে তুমি? দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? আমি নামবো। নামবে? তুমি উঠলে কখন? আর সবার তো গোবরডাঙ্গা পর্যন্ত টিকিট কাটা হলো, তাহলে আবার এখানে নামবে কেন? আমার টিকিট তো কাটা হয়নি, আমি এইমাত্র উঠেছি। এই আর কি হচ্ছে আমার সঙ্গে? উঠলে কখন? বাস তো দাঁড়ায়নি। তাহলে উঠলে কি করে? চলতি বাসে উড়ে উড়ে ওঠোনি নিশ্চয়? বাসটা যখন চলছিল তখনই আমি উঠেছি, যখন তুমি ওখানে বসে বসে ভাবছিলে পুলিশের কাছে ঠিক কি কি বলেছ তখন। কথাটা শুনে এবার হঠাৎ করে গোবিন্দর গোটা শরীরটা কেমন যেন পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। একটু আগে ড্রাইভার জগাদার দিকে তাকিয়ে পুলিশকে বলা কথাগুলো ভাবছিল, কিন্তু এই লোকটা সেটা জানলো কি করে? একটু আমতা আমতা করে সে বলল, পুলিশ তো পুলিশের কাজ করবে, আমি কি করব?
এই, তুমি যাবে কোথায় বলো তো, নামবে কোথায়? একটা বিরক্তি এসে জড়ো হলো গোবিন্দর মনে। তাড়াতাড়ি নিজের জায়গা থেকে উঠে লোকটার সামনে এসে দাঁড়িয়ে বলল। দেখি 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 দেখি। লোকটা কিছু বলল না, বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। বাসটা তখন যেন আর একটু গতি নিয়েছে। ড্রাইভার চেঁচিয়ে উঠে বলল। আর কি হলো না গোবিন্দ, কি হয়েছে? গোবিন্দ কিছু একটা বলতে গিয়ে যেন বলতে পারল না। মাঝপথেই তার কথাটা থেমে গেল। তারপর সামনের লোকটার দিকে তাকিয়ে বলল। এই যে কি হলো, টিকিট দিন। বিনা পয়সায় এভাবে তো আর বাসে চড়া যাবে না। লোকটা প্রথমে তার কোনো কথার উত্তর দিল না, কেবল আস্তে আস্তে তার দিকে ঘুরে তাকালো। বাসের সামনের ক্ষীণ আলোটা লোকটার মুখে গিয়ে পড়েছে। তার মুখটা দেখে গোবিন্দ একটু অবাক হলো। মুখটা যেন তার চেনা, কোথায় যেন দেখেছে তাকে, কিছুতেই মনে করতে পারছিল না। লোকটা তার দিকে তাকিয়ে সামান্য হেসে বলল। এই মাত্র উঠলাম, এই তো নেমে যাব। এইটুকুর জন্য আবার পয়সা দিতে হবে নাকি? এমন একটা অদ্ভুত আবদার শুনে পা থেকে মাথা পর্যন্ত যেন চিরবির করে উঠল গোবিন্দ। সে বলল। দিতে হবে বই, কিন্তু তোমাকে যেন কোথায় দেখেছি, চেনা চেনা বলে মনে হচ্ছে। লোকটা তার দিকে তাকিয়ে হাসল। ঠোঁটের উপর ছোট করে কাটা গোঁফ, মাথার চুল এক পাশে আঁচড়ানো। লোকটা গোবিন্দর দিকে তাকিয়ে বলল। আমায় চিনতে পারিসনি গোবিন্দ? আমায় চিনতে পারিসনি? আতঙ্কে আর অবাক বিস্ময়ে যেন গোবিন্দর বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এই মুখটা সে অনেক বছর আগে কোথাও একটা দেখেছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না ঠিক এইভাবে তাকে কে যেন বলতো। বাসটা আরো গতি নিয়েছে। দুপাশে মাঠ যেন হু হু করে পেছনের দিকে সরে যাচ্ছে। লোকটার হাসির শব্দ যেন গোবিন্দর কানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। লোকটা তখনও বলে চলেছে। ভুলে গেলি সেই হাই স্কুল, সেই ক্লাস 9? তুই 4 জনের ব্যাগ থেকে মাইনের টাকা চুরি করেছিলি, তারপর আমার নাম দিয়েছিলি। সারা স্কুলে আমাকে চোর বলে দাগিয়ে দিয়েছিলি। কি মার খেয়েছিলাম, স্কুল থেকে বার করে দিয়েছিল। আর জীবনে পড়াশোনাটাই হলো না আমার। মনে পড়ে গোবিন্দ? গোবিন্দর দুটো চোখ বিস্ফারিত হয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে। কার্তিক, কার্তিক তুই? কিন্তু তুই তো। হ্যাঁ, আমি এটুকুর জন্য আমি তোর কোনো ক্ষতি করব না। কেবল একবার দেখা দিতে এলাম। গোবিন্দ আর কি বলবে, তার মাথা তখন গুলিয়ে গেছে। বাসটার গতি খানিক কমে এসেছে। হাসতে হাসতে সেই লোকটা বাসের খোলা দরজার বাইরে পা বাড়িয়ে রানিং বাস থেকে নেমে পড়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। গোবিন্দ মুখ ফিরিয়ে তাকালো বাসের ভেতরে, আর তারপরেই শটান এসে বসল নিজের সিটে। গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কয়েক মুহূর্তেই বাসের ভেতর চোখ পড়তে তার যেন মনে হচ্ছিল বাসের ভেতরে বসে থাকা বাকি 6 জন যাত্রী যেন একভাবে আধো অন্ধকারের মধ্যে তাকিয়েছিল তার দিকেই। পেছনের সিটে বসে থাকা ওই মাথায় ঘোমটা দেওয়া মহিলাটার মুখটা কেবল দেখা যাচ্ছে না, আর তার পাশের বৃদ্ধাকেও তো চেনা চেনা লাগছে। চোখে চশমা, হাতে একটা লাঠি। এই মুখটা সে কোথায় যেন দেখেছে। আর ওই বাঁদিকের সিটে পাশাপাশি যে দুজন বসে আছে,
একজন খুব বয়স্ক, মাথা ভর্তি সাদা চুল। আরেকজনের বয়স কত হবে, তার মতোই। শুধু তাই নয়, ওদের মুখ দুটো কেমন যেন চেনা চেনা লাগছে না? বাকি কারোর মুখ ঠিক অন্ধকারে দেখা যাচ্ছে না, তবে আজ এই বাসের সকল যাত্রী যেন তার বড়ই চেনা। কেমন চেনা পুরোপুরিভাবে মনে না পড়লেও এটা সে বুঝতে পারছিল যে এই মানুষগুলোর সাথে তার জীবনে একবার হলেও দেখা সাক্ষাৎ হয়েছে। ফাঁকা প্রান্তরের মাঝে মাঝে একের পর এক অন্ধকারে মরা পল্লী পেরিয়ে বাস ছুটে চলেছে। গোবিন্দ কাঁপা কাঁপা গলায় ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, কি হচ্ছে বলো তো জগাদা? কিছুই বুঝতে পারছি না। লোকটা বাইরের অন্ধকারে কেমন মিলিয়ে গেল দেখলে? আরে ধর পাগলা, এই চাঁদপুরে ওই স্ট্যান্ডের পিছনে ঠেকটায় নেশা ভাঙ করেছিস নাকি? না গো, লোকটার মুখটা কেমন চেনা চেনা ঠেকছিল। আমার ছোটবেলার বন্ধু। আরে তখন ব্রেকটা মারার সময় বাসটা একটু আসতে হয়ে গেল না, তো তখনই হয়তো সুযোগ পেয়ে তোকে এক হাত মুরগি করে নেমে গিয়েছে টিকিট না কেটে। অন্ধকারে কি দেখতে কি দেখেছিস? এই নে রে বস, বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নিলে শরীর টরীর ঠিক হয়ে যাবে। পেট গরম হয়ে গেছে তোর। আজ অন্ধকারের মধ্যে গোবিন্দ ভালো করে তাকায় জগার দিকে। সে আর কথা না বাড়িয়ে সামনের দিকে তাকিয়ে এক মনে গাড়ি চালিয়ে চলেছে। সামনের কাটা মিটারের আলোয় তার মুখটাও ভালো করে দেখা যায় না। একভাবে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে চমকে উঠল গোবিন্দ। মুহূর্তের জন্য তার যেন মনে হলো ড্রাইভারের সিটে বসে থাকা জগাদার জায়গায় যেন একটু আগে সে একটা সাদা রঙের নরকঙ্কালকে বসে থাকতে দেখেছে। না না, সে স্পষ্ট দেখেছে একটা নরকঙ্কাল এক হাত দিয়ে গিয়ার টানছে, অন্য হাত দিয়ে মাঝে মাঝে স্টিয়ারিং ঘোরাচ্ছে। গোবিন্দ মাথা ঝাঁকিয়ে চোখ কচলে ভালো করে তাকালো। কই, কোথাও কোনো কঙ্কাল নেই তো। দিব্যে নিজের মতো গাড়ি চালাচ্ছে জগাদা। গোবিন্দর ধরে আবার প্রাণ ফিরে এলো। সাহস করে এবার বাসের পেছনের দিকে তাকিয়ে সে দেখল যে যাত্রীরা এতক্ষণ ধরে তার দিকে তাকিয়েছিল বলে মনে হচ্ছিল, কই তারাও যেন নিজেদের মতোই বসে রয়েছে। দেখতে দেখতে আরও কিছুক্ষণ কেটে গেল। গোবরডাঙ্গা ঢুকতে আরও পথ বাকি আছে। বাইরে বৃষ্টি বেড়ে চলেছে, কিন্তু পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির ওপরই তার যেন মন বসছে না। কার্তিক, সেই স্কুলের কার্তিক কিসের কথা যেন বলল। সেই সেই কোন ছোটবেলায় মাইনে চুরি। ধুস, ওসব কে মনে রেখেছে? অমন কত ঘটনাই তো ঘটে গেছে জীবনে। ওই দেখ তো হয়ে উঠলো। ড্রাইভার জগার কথায় হুঁশ ফিরল গোবিন্দর। মাঝের সিট থেকে একজন যাত্রী উঠে দাঁড়িয়েছে। গোবিন্দ গলা তুলে বলল, এখনো গোবর টাকা আসেনি, বসে পড়ুন, এখনো আধ ঘন্টা মতো বাকি আছে। যে উঠে দাঁড়িয়েছিল সে কিন্তু বসল না। সিটগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো বেশ খানিকটা। আপনি যাবেন কোথায়? মানে নামবেন কোথায়? গোবর টাকা যাব, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই সামনের দিকের আলোয় লোকটার মুখ দেখা গেল। আর সেই দিকে তাকিয়ে চমকে উঠল গোবিন্দ। এইটা সেই বয়স্ক লোকটা যার মুখটা কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছিল তার। মাথায় সাদা চুল, মুখে সাদা দাড়ি, চোখের উপর সেই ভারী চশমা, ভাঙাচোরা গোল। এই মুখটা সে যেন কোথায় দেখেছে। একটু ভাবতেই যেন ধাঁ করে মনে পড়ে গেল বিষ্ণুপদ বাবুর কথা। আজ থেকে বছর 10 আগে যখন গোবিন্দ চাঁদপুকুরে এই লোকটার বাড়িতেই ভাড়া থাকত, লোকটা বড্ড সরল ছিল। গোবিন্দকে নিজের ছেলের মতো বিশ্বাস করত। সামনে বিয়ের অজুহাত দেখিয়ে গোবিন্দ তার থেকে 3000 টাকা ধার চেয়েছিল।
ভদ্রলোক বিনা প্রশ্নে গোবিন্দকে টাকা দিয়ে দিয়েছিলেন, আর গোবিন্দ সে টাকা নিয়ে চম্পট দিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করে তিনি এসেও ছিলেন গোবিন্দর কাছে, কিন্তু ততদিনে সে টাকা আত্মসাৎ করা হয়ে গিয়েছে। নিরুপায় বৃদ্ধ লোকটাকে খালি হাতেই ফিরে যেতে হয়েছিল সেদিন। সেই টাকাটা পেলে বিষ্ণুপদ বাবুর মেয়ের বিয়েটা ভালোভাবে দিতে পারতেন, কিন্তু এই লোকটা আজ এখানে। কি রে গোবিন্দ, ওই দেখ আবার কারা দাঁড়িয়ে আছে। কথাটা শুনে গোবিন্দ কেমন যেন চমকে উঠল। বাস থামছে, দরজার কাছে গিয়ে মুখ বাড়াতেই সে দেখল সামনে তিনজন দাঁড়িয়ে রয়েছে। তিনজন এগিয়ে আসছে তার দিকে, এক মধ্যবয়স্ক দম্পতি আর তাদের সাথে একটা ছোট্ট ছেলে। একদম দরজার কাছে আসতে তাদের মুখ দেখে গোবিন্দ আর নিজেকে সামলাতে পারল না। এদেরও চেনে বললেও কম বলা হবে। এরা হলো ওর নিজের দাদা বৌদি, আর বাচ্চাটা হলো তাদের একমাত্র ছেলে। একসাথে যেন অনেকগুলো কথা মনে পড়ে গেল গোবিন্দর। বছর 15 আগের কথা। তখন তারা গ্রামের বাড়িতে থাকে। মা বাবা হারানোর পর ছোটবেলা থেকে দাদা আর বৌদির কাছেই মানুষ হয়েছিল গোবিন্দ। গোবিন্দর দাদা অনেক খেটে খুঁটে আস্তে আস্তে সংসারটাকে গুছিয়ে এনেছিল, কিন্তু গোবিন্দ কুসঙ্গে পড়ে ভিটে মাটি ধানের জমির দলিল চুরি করে বন্ধক রেখে প্রচুর টাকা ধার নিয়ে গ্রাম ছেড়ে পালায়। সে সুদখোর মহাজনও জানত কাগজপত্র কিছুই তার নামে নয়, কিন্তু তারও মাথায় কি বুদ্ধি কম। গোবিন্দ পালিয়ে যাবার পর সে তার দাদাদের উপর চড়াও হতে শুরু করে। জমি গেল, পুকুর গেল, গরুও গেল, পড়ে রইল কেবল ভিটেটুকু। দেখতে দেখতে শরীর স্বাস্থ্য সবই খারাপ হতে লাগলো তাদের। শেষে এমন দিন এলো যে দুবেলা ভাতও কপালে জুটল না তাদের। সেকালে সরকার বাহাদুরদের এমন সাহায্য মিলত না। তবে বিধাতা বোধহয় সদয়, তিনি তাদের পার্থিব দুঃখ কষ্ট ঘুচিয়ে দিলেন। কয়েক বছরের মধ্যেই কলেরায় মারা পড়ল 3 জন। এদিকে গোবিন্দ তখন চাঁদ পুকুরে চুরি করে সদ্য উপার্জিত 3000 টাকার অকস্মাৎ অর্থ লাভে মশগুল। সে খবর পেয়েছিল, কিন্তু বিশেষ গা করেনি। কিন্তু ওরা এখন এখানে। গোবিন্দকে কিন্তু তার দাদা বৌদি এমনকি তাদের বাচ্চা ছেলেটাও দেখেও দেখল না। তারা সোজা এসে উঠল বাসে। বাস চলতে লাগলো। ভয়ে গোবিন্দর চোখ বন্ধ হয়ে এসেছিল। একবার পিট করে তাও তাকানোর চেষ্টা করেই আবার চোখ বুজে ফেলল সে। ও দৃশ্য কারুর পক্ষেই সহ্য করা সম্ভব নয়। বাসের ভেতরে সব যাত্রীরা উঠে দাঁড়িয়েছে। তার দাদা বৌদি, তাদের ছেলে, ওই 2 মহিলা, বিষ্ণুপদ বাবু, আরও কয়েকটা মানুষ। তবে এরা কেউই মানুষ নয়। তাদের ফ্যাকাশে চামড়া আর হাড়ের মাঝখানে যেন মাংসপেশি বলে কিছুই নেই। চোখের ফাঁকা কোটরে কেবল ঘন অন্ধকার। শুকনো পাতার মতো ঠোঁটগুলো শুকিয়ে গিয়ে দেখা যাচ্ছে বাইরের নোংরা দাঁত কপাটি। এই বাস থেকে না পালাতে পারলে আজ যে তার নিজের ভবলীলা সাঙ্গ হবে, সে কথা ভালোই টের পেয়েছে গোবিন্দ। প্রাণের মায়া, বড় মায়া। ঝট করে উঠে গোবিন্দ একেবারে বাসের দরজা লক্ষ্য করে লাফ দিতে গেল, কিন্তু পারল না। দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে তার সেই বন্ধু কার্তিক। তারও সেই বিভৎস রূপ। গোবিন্দ ছিটকে এসে একেবারে বাসের সামনে তার বরাদ্দ সিটে গিয়ে বসে পড়ল। বাস হু হু করে চলছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চালাও। হ্যাঁ, তাড়াতাড়ি তো যাচ্ছি, এখনো তো রাত 12টা বাজেনি। হ্যাঁ, আমি সময় মেনে চলি, বুঝলি তো। এত কিছুর মধ্যেও জগাদার গলা একেবারে স্বাভাবিক। সে কি এসবের কিছুই টের পাচ্ছে না?
না থাক, তাই ভালো। দরকার হয় আজ রাতটা গোবিন্দ তার বাড়িতেই থেকে যাবে। জগদা, তুমি বুঝতে পারছো না, কিছু একটা অলক্ষণ ঘটছে। পেছনে ওদের সবাইকে আমি চিনি, ওদের সবাইকে আমি চিনি। কখনো না কখনো ওদের সাথে বাসের মধ্যে কিন্তু কোথাও কোনো কথা নেই। ড্রাইভার এবার গোবিন্দর কথায় একটু অবাক হয়ে বলে উঠল, ওদের সাথে কি গোবিন্দ? ওদের সাথে কি? তুই এত ভয় পাচ্ছিস কেন? জগদা, ওদের সাথে কোনো গোবিন্দর কথাটা তার মুখেই রয়ে গেল। ড্রাইভারের দিকে তাকাতেই তার গোটা শরীরটা যেন একবার বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। নিজের হৃৎস্পন্দনের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে। ড্রাইভারের সিটে বসে রয়েছে একটা আস্ত নরকঙ্কাল, তার গামছাটা গলায় ফাঁস বেঁধে আছে। আর শুধু তাই নয়, তার দুটো হাতে স্টিয়ারিং থাকলেও তার গলাটাকে লম্বা হয়ে খুলিটা নিয়ে এসেছে গোবিন্দর ঠিক মুখের একদম সামনে। আর গোবিন্দর মুখের সামনে সেই নরকঙ্কালের মুখের দুপাটি খটখট শব্দ করে হাসছে। ওদের সাথে কি করেছিলিস গোবিন্দ? ওদের সাথে অন্যায় করেছিলিস, তাই না? একের পরে এক অন্যায় করতে করতে তোর স্বভাব এত খারাপ হয়ে গেছিল যে লোকের প্রাণ গেলেও তুই তাদের ক্ষতি করতে ছাড়লি না। তোর জন্য এখানে অনেকের গোটা জীবনটায় একটা দাগ থেকে গিয়েছে। অনেকের তো জীবন শেষ হয়ে গিয়েছে, ঠিক আমার মতো। গোবিন্দ ভয়ে পাশের জানালায় সিটিয়ে গেল। ঠিক তখনই বাসের ভেতরে যেন একসাথে অনেকগুলো নরকঙ্কাল হেসে উঠল, আর তাদের হাসির শব্দ গোবিন্দর কান যেন এফোড় ওফোড় করে দিতে লাগলো। সকলেই হাসছে, আর তার মাঝে ড্রাইভার বলছে, আমি ভেবেছিলাম সেদিন অ্যাক্সিডেন্টের পরে তুই অদ্য সত্যি কথাটা বলবি। তুই তো জানতিস আমার কোনো দোষ ছিল না, কিন্তু তুই কি করলি? যখন জেরা করতে তোকে থানায় ধরে নিয়ে গেল, তুই কি বয়ান দিলি? আমি বেখেয়ালে বাচ্চাটাকে চাপা দিয়ে মেরেছি যাতে আমার জেল হয়। আমার জায়গায় মালিক তোকে এই রুটে দিয়ে দেয়, তাই না রে? এত লোভ তোর গোবিন্দ, এত লোভ! এইটুকুর জন্য তুই আমার জীবনটাকেই শেষ করে দিলি। আমি কিছু করিনি জগদা, আমি কিছু করিনি জগদা, আমি কিছু করিনি। চুপ কর নামক হারাম! তোকে আমি নিজের ভাইয়ের মতো এই লাইনে সব কাজ শিখিয়েছিলাম। আজ 10 বছর আমরা একসাথে কাজ করছি, কিন্তু তখন কি আর জানতে পেরেছি নিজের পেটের দাদার সাথে যে এমন করতে পারি? তার কাছে আর পাতানো দাদার কি দাম থাকে গোবিন্দ? কিন্তু এখন যে সবটাই জেনে গিয়েছি, ওই যে তোর দাদাই সব বলেছে। কঙ্কালসার যাত্রীর দল খিলখিল করে হাসতে হাসতে ঠক ঠক করে এগিয়ে এলো গোবিন্দর কাছে। এক্ষুনি যেন সবাই মিলে তাকে ছিঁড়ে মারবে। আর পারল না গোবিন্দ, সে দু হাতে নিজের চোখ ঢেকে ফেলল। একটা আর্তচিৎকার, তারপরেই সব অন্ধকার। পরদিন সকালে গোবরডাঙ্গা ঢোকার রাস্তাটায় বাসটাকে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছিল। বাসের ভিতরে একটাই মৃতদেহ, বাসের কন্ডাক্টর গোবিন্দর। কিন্তু গোবিন্দ একা একা যে কেন বাসটাকে সেই চাঁদপুকুরের বাস স্ট্যান্ড থেকে গোবরডাঙ্গা পর্যন্ত নিয়ে আসছিল, সেটা কেউ বুঝতে পারল না।
তবে ময়না তদন্তে জানা গেল যে মৃত্যুর আগে তার হার্ট অ্যাটাক করেছিল। ডাক্তার জানিয়েছিলেন যে প্রথমে তার হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু ঘটে, তারপরে হয়েছিল দুর্ঘটনাটা। কিন্তু এর বেশি আর কেউই কিছু জানতে পারল না। তবে কয়েকদিন আগেই নাকি এক পথ দুর্ঘটনায় এই চাঁদপুকুর থেকে গোবরডাঙ্গায় 127 নম্বর বাস একটা বাচ্চাকে চাপা দিয়েছিল। পুলিশে ড্রাইভার আর কন্ডাক্টর দুজনকেই ধরেছিল। গোবিন্দ মানে কন্ডাক্টর ছেলেটা বেকসুর খালাস পেলেও ড্রাইভার জগাইচরণ বানুজ্জে গিয়েছিল লকআপে। পুলিশ নাকি সাক্ষ্য প্রমাণ পেয়েছিল যে সে নেশা করে বাস চালাচ্ছিল সেদিন। তবে আদালতে তোলার আগেই সেই রাতে জেল হেফাজতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছিল। আজ প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু এখনো নাকি রাত্রিবেলায় চাঁদপুকুর থেকে গোবরডাঙ্গার রাস্তায় পুরনো ধাঁচের একটা বাস মাঝে মধ্যে দেখা যায়। সবাই বলে ওই 127 নম্বর বাসে উঠলে দেখা যায় স্টিয়ারিং হাতে বসে রয়েছে একটা নরকঙ্কাল, আর তার ঠিক পাশেই একটা কঙ্কাল গলা থেকে ঝুলানো ব্যাগটা খুলে খুচরো পয়সা গুনছে। চোখাচোখি হলেই একটা হাড্ডিসার হাত বাড়িয়ে বলে, টিকিট দেখি, টিকিট দেখি। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাশের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, রাত 12টার ভুতুরে বাস। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। কোথা থেকে শুনছেন, কি করছেন, সব কিছু কমেন্ট করে জানান। আর একটা বড় অ্যানাউন্সমেন্ট, আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা একটা নতুন প্লেলিস্ট পাবেন। যেহেতু এখন এত ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমরা তো ভালোই বাসি এই সেটিংটা, আপনারা জানেনই। তো তাই ঝড় বৃষ্টির প্রেক্ষাপটে লেখা যতগুলো গল্প সবগুলোকে এক জায়গায় এনে দিয়েছি আমরা ঝড় বৃষ্টির গল্প এই নামের একটা প্লেলিস্টে। আপনাদের ঝড় বৃষ্টির সন্ধ্যার রাতের পারফেক্ট পার্টনার। ডু চেক আউট, আপনারা প্লেলিস্ট সেকশনে গেলেই এটা পেয়ে যাবেন। তবে কমেন্ট সেকশনে যাওয়ার আগে আ ভেরি বিগ শাউট আউট টু আওয়ার মেম্বার্স রয়, অনন্যা গাঙ্গুলি, অরূপ, অভিনব, অভিন্না সিংহ রয় অ্যান্ড সোনিয়াদি। তা দেরি না করে চলে যাই কমেন্ট সেকশনে, দেখি লোকজন কি বলছে। দেবশ্রী ঘোষ 5345 বলছে, আরে আমারও কোনো বিষয়ে বেশি চিন্তিত হলে কিংবা রাগ, আশঙ্কা ইত্যাদি সময় খুব খিদে পায়। বাইরে থাকলে ওই বিস্কুট, কেক, আর ঘরে থাকলে সাথে মুড়িটাও যোগ হয়। যাক, আমি তাহলে বিরল প্রজাতি নই। আসলে এই গল্পটাতে ছিল যে আর কি মেইন ক্যারেক্টার বা বোধহয় ন্যারেটার, তার এরকম ভয় পেলেই আর কি একটা খিদে খিদে ভাব চলে আসে, মানে একটু টেনশনে পড়লেই। তাই উনি এই কমেন্টটা করেছেন। রমিতা দাস বলছে, আমি এই চ্যানেলের সম্পর্কে জানতাম না। এই মার্চ মাসের 13 তারিখ আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনে শান্তিনিকেতন গিয়েছিলাম। ফেরার সময় দুজনে ট্রেনে হেডফোনস লাগিয়েছিলাম। হঠাৎ আমার বয়ফ্রেন্ড এই তালদিঘির একটা পার্ট শোনায়। অল ওভার, মানে গল্প বলার স্টাইল, মিউজিক এটসেট্রা এটসেট্রা সব আমার এত ভালো লেগেছিল বোঝাতে পারবো না। এইভাবে আমিও এখানকার ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেলাম। আমার ফ্রেন্ডসদেরও সাজেস্ট করেছি, দারুণ লাভ, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু দ্য হাউস অফ 221B হ্যারিসন রোড। আমরা এটাই করে থাকি, মানে যেরকম আমাদের চ্যানেলটাও আনপ্ল্যান্ড ছিল, আমাদের গ্রাম বাংলা নিয়ে কাজ করাটাও আনপ্ল্যান্ড ছিল টোটালি। তালদিঘিটা এই চ্যানেলের জন্যই ছিল না। তো সবই আনপ্ল্যান্ড, বাট হয়ে যায়, থেকে যায়, এরকম কোইন্সিডেন্সেস, সেরেন্ডিপিটিস হয়ে যায়। তো সেইভাবেই আপনিও আমাদের চ্যানেলটা খুঁজে পেলেন, অ্যান্ড দ্যাট ইজ গুড। হ্যারিসন রোড এরকম বাঘের মতো আনসাসপেক্টিং শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে আর গ্রাম বাংলার ভূত ঢুকিয়ে দেয় তাদের মাথায়। থ্যাংক ইউ সো মাচ, কিপ লিসনিং। আশা করি আরও গল্প শুনবেন, আরও ভালো লাগবে। তালদিঘি ছাড়াও আমরা গ্রাম বাংলা পুরনো দিনের অনেক গল্প করি, আশা করি ভালো লাগবে। অ্যানিমে হিয়ার মিম বলছে, গল্প শোনার ফিলিংসটা দারুণ, বাট গল্পের পরে আড্ডাটা হলে ফিলিংসটা ফুরফুরে লাগে। দাদা, আপনি খুব ফ্রেন্ডলি, আর গল্প বলার অসাধারণ জাদু আছে আপনার মধ্যে। শুধু আমার মধ্যে নয়, আমাদের সবার মধ্যেই।
আমি আছি, প্রত্যয় আছে, আমাদের এত ট্যালেন্টেড সব ভয়েস আর্টিস্টরা রয়েছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দি অ্যাপ্রিসিয়েশন। সাথে থাকো, তোমাদের জীবনের গল্পগুলো শেয়ার করো, তোমরা কি করছো, কখন গল্পগুলো শোনো, কী রকম গল্প শুনতে চাও। আর প্লিজ আমাদের তালদিঘির হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হ্যারিসন রোডের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে ভুলো না, কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। রাহুল মণ্ডল শিবতলা শ্মশানের পাগলি গল্পটায় কমেন্ট করে বলছে যে দাদা আর দুটো স্টেশন এগিয়ে আসতে, বাহিরগাছিতে আমার বাড়ি। ওয়েল, কখনো বাহিরগাছি নিয়েও হয়তো কোনো গল্প করতে পারবো, বাট তার জন্য একটু জায়গাটা ব্যাপারে জানতে হবে। তোমরা কমেন্ট করেও বলো। সংকেতস ব্লগ 4683 বলছে একটু অ্যাডগুলো বন্ধ করুন, মাঝখানে খুব বিরক্ত লাগে। একদম ইজি সলিউশন বলে দিচ্ছি, ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিয়ে নিন। আচ্ছা, পরের কমেন্টে চলে যাই। আচ্ছা, দেখি পরে কে কী বলছে। আচ্ছা, পরের কমেন্টটাতে একটা ছোট্ট হরর ইনসিডেন্ট কমেন্টটা করেছে তানু বেয়ার 007। আমার নাম প্রিয়াঙ্কা, আমি বাঁকুড়াতে থাকি। আমার সাথে একটা ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন আমার ঠাম্মা মারা গিয়েছিলেন। তিনি যখন মারা যান তখন কলকাতার আমরি হসপিটালে ভর্তি ছিলেন, আর দাদু ছিল আমাদের বাঁকুড়ার বাড়িতে। তো তিনি মারা যাওয়ার কিছুদিন পর যখন আমাদের অসুখ চলছিল, তখন একদিন রাতে আমি ওই ঠাম্মাদের ঘরেই শুয়েছিলাম, মানে যেখানে দাদু আর ঠাম্মা শুতো। আমি শুয়েছিলাম ঠাম্মার খাটে আর দাদু পাশের বিছানাটাতে। হঠাৎ মাঝরাতে দেখি একটা কালো অবয়ব দাদুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তারপর হঠাৎ সেটা নিমেষে আমার খাটের কাছে এসে আমাকে কর্কশ গলায় তানু তানু বলে ডাকে। তানু তানু বলে ডাকতে থাকে। আমি ভয়ে মাকে ডাকতে চাই, কিন্তু পারলাম না কিছুতেই, বোধহয় গলা বন্ধ হয়ে গেছিল। এরপর হঠাৎ করেই সব আবার নর্মাল হয়ে যায়। পরের দিন সকালে সবাইকে বললে তারা বলে হয়তো ঠাম্মা শেষ সময় দাদুকে চেয়েছিল আর দেখতে পায়নি, তাই হয়তো শেষবারের জন্য দেখতে এসেছিল। এখনও সেই ঘটনাটা ভাবলে গায়ে কাঁটা দেয়, আবার দুঃখও লাগে। কিন্তু একটাই কোয়েশ্চেন, দাদুকে দেখতে এসেছিল ভালো কথা, কিন্তু আমার মতো বেচারা বাচ্চাকে ভয় দেখাবার কি দরকার ছিল? সেইটা আমি জানি না, হয়তো উনি তোমাকেও দেখতে চেয়েছিলেন ফর দ্য লাস্ট টাইম। ওয়েল, ফ্যান্টাস্টিক লাগলো, খুব খুব সুন্দর শর্ট ক্রিস্পি একটা গল্প। তোমরা যারা এটা প্রথমবার শুনলে, এরকম একটা ছোট্ট হরর ইনসিডেন্ট আমাদের এই কমেন্ট সেকশনগুলোতে অনেকেই পাঠাচ্ছেন, তো তোমরাও পাঠিয়ে দাও এরকম। জাস্ট সিম্পলি, কোথাও মেল করতে হবে না, কোথাও হোয়াটসঅ্যাপ করতে হবে না, মেসেজ করতে হবে না, সিম্পলি আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে এরকম নর্মাল লিখে পাঠিয়ে দাও, আর তোমাদের যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল লিখে পাঠিয়ে দাও। আচ্ছা, পরের কমেন্টটাতে চলে যাই। আমি নামটা পাচ্ছি না, একটা ডিফল্ট ইউজার নেম। বলছে দাদা, আমি পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। বর্তমানে আমি এখন প্যারিসে আছি, সোনার কাজ করি। কাজ করতে করতে আপনাদের গল্পগুলো শুনি, আমার খুবই ভালো লাগে। আজ থেকে 3 বছর আগে আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আমি তালদিঘির সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। আর দাদা, আপনাকেও বলছি, যদি আমার এই ছোট্ট কমেন্টটাকে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। এটা কোনো রকমের ভৌতিক ঘটনা নয়। কমেন্টটা পড়ার পর দাদা আপনিই বলবেন যে এটা কী বিষয় নিয়ে ঘটনা। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই খুব কৃষ্ণের ভক্ত, এমনকি আমার বেডরুমে একটা গোপাল মূর্তিও রাখা রয়েছে। আমার তার প্রতি এতটাই ভক্তি এবং ভরসা ছিল যে আমি আমার সব দুঃখ তার সাথে শেয়ার করে নিতাম, সেই মূর্তিটার সাথে। দুঃখ পেলেও তাকে বলতাম, খুশি হলেও তাকে বলতাম। যখনকার কথা বলছি তখন আমার একটা 7 বছরের রিলেশন ছিল। তা দুর্ঘটনাবশত আমার এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় আমার জীবনে যে আমি মনস্থির করি আমি গলায় দড়ি দেব। সেই মতো আমি মায়ের একটা শাড়ি নিয়ে এসে তারপর আমার ঘরে ঢুকে ঘরের দরজা লক করে পাখার সাথে কাপড়টা বাঁধলাম। গলায় ফাঁসটা লাগাতে যাব, হঠাৎ দরজা খুলে আমার মা এসে আমাকে আটকে দিলেন। মা সব কিছুই জানতো, আমাদের রিলেশনশিপটার ব্যাপারে দুটো বাড়িতেই সবার কাছে সব খবর ছিল। তা মা আমাকে অনেকক্ষণ বোঝালো, আমাকে কনসোল করলো। তারপর যখন দেখলো আমি একেবারে স্বাভাবিক হয়েছি, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি, তখন মা চলে গেল ঘর থেকে। তা আমি তখন কি করব ভাবলাম, বাড়ির সামনে ছোট্ট বাগানটাতে গিয়ে একটু বসি, মাইন্ডটা ফ্রি হয়ে যাবে। সেই মতো আমার রুম থেকে বের হতে যাব, দেখি
আমার দরজাটা ভেতর থেকেই লক করা রয়েছে, যেমন আগে ছিল। তাহলে মা কি করে আমার ঘরের ভেতর এলো আর কিভাবেই বা বাইরে গেল সেটা বুঝতেই পারলাম না। আমি এতক্ষণ দরজার কাছে যাইনি, সুতরাং আমার নিজের দরজাটা খোলার প্রশ্ন উঠছেই না। আমি তারপর বাইরে এসে মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি আমার ঘরে এসেছিলে? মা বলল না। আমি তো অবাক। দাদা, আপনি এবার বলুন এই ঘটনাটা কি বিষয় নিয়ে হতে পারে? দেখো, মানে আমার যদ্দূর মনে হয় সব অলৌকিক ঘটনাই যে একটা খারাপ এন্টিটি বা একটা নেগেটিভ ফোর্সের দ্বারা হবে তা কিন্তু নয়। অলৌকিক ঘটনা যেরকম ঘটে সেরকম কিন্তু মিরাকেলসও ঘটে, সেগুলোও অলৌকিক, মানে আনইউজুয়াল ইনসিডেন্ট। তো হতেই পারে যে তোমার মায়ের ভালোবাসা আর তোমার গোপাল ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জন্য তুমি এমন একটা কাজ করার থেকে বিরত হয়েছো। মানে পৃথিবীতে যেরকম খারাপ আছে আবার তেমন তো ভালোও আছে। খারাপ যদি অলৌকিক ঘটনা ঘটাতে পারে, ভালোও নিশ্চয়ই পারে। আর তেমনই কোনো ঘটনা ঘটেছে তোমার সাথে যাতে তুমি এই কাজটা, এই বাজে কাজটা করনি। আমরা জীবনে নানা রকমের ফেজ দিয়ে যাই, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু একটাই জিনিস মনে রাখবে যে যা হচ্ছে আমাদের সাথে সেগুলো কিন্তু আমাদের জীবনের কেবল একটা পার্ট। সেটা ভালো হোক সেটাও শেষ হয়ে যাবে, খারাপ হোক সেটাও শেষই হয়ে যাবে। সুতরাং নিজের জীবন নেওয়ার মতো সিদ্ধান্ত কখনোই আমার মতে কারুর নেওয়া উচিত নয়। জীবনে কখনো অন্ধকারের তলায় চাপা পড়ে গেলে কখনোই ভেবো না যে তুমি কবরে বন্দী হয়ে আছো। সবসময় ভাববে যে একটা গাছের বীজের মতো তোমাকে ওখানে পোতা হয়েছে, আরও বড় হয়ে এই অন্ধকারকে অতিক্রম করে আবার পৃথিবীতে নিজের ডানা মেলে ধরার জন্য। ওকে, সো চলে যাচ্ছি নেক্সট কমেন্টে। গলাটা একটু ধরে গেছিলো। ইনসিডেন্টগুলো শুনে খুব খারাপই লাগে যে এই সুইসাইডাল টেন্ডেন্সিসগুলো মানুষের জীবনে যখন আসে, এই ব্যাপারগুলোর সম্বন্ধে পড়তে আমার একেবারেই ভালো লাগে না। কমেন্টটাতে আরও অনেক অ্যাসপেক্ট ছিল, আরও অনেক ডিটেলস দেওয়া ছিল, সেগুলো শেয়ার করার প্রয়োজন আমি বোধ করিনি। একটু খুঁজলেই সবাই কমেন্টটা খুঁজে পাবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের কমেন্টে। জেনিয়া ড্রামা লাভার একটা ইনসিডেন্ট পাঠিয়েছে। বলছে, থ্যাংক ইউ দাদা আমার আগের গল্পটা পড়ে শোনানোর জন্য। আজ আমি আরও একটা গল্প শেয়ার করছি, ভালো লাগলে পড়ো। এই ঘটনাটা ঘটেছিল আমার পাড়ায় একজন কাকুর সঙ্গে। আগের গল্পতে বলেছিলাম যে আমাদের বাড়িটা একদম মাঠের শেষে এবং মাঠটা পেরিয়ে একটা ইট ভাটা রয়েছে। সেখানে একটা জমিতে একটা আম গাছ আছে, বেশ বড় আম গাছ। ওই গাছের আম কেউ খুব একটা খায় না, কিন্তু জমিটা যাদের, মানে যার কথা বলছিলাম একটু আগে, সেই কাকুটা একদিন ওই গাছে আম পাড়তে ওঠে আর তীব্র একটা আলোর ঝলসানিতে তার মুখের একটা দিক পুড়ে কালো হয়ে যায়। জানি না কেন এমনটা হয়েছিল, আমি নিজে দেখেছি এখনও তার মুখের একটা দিক পুড়ে কালো হয়ে আছে। এখন এই ঘটনার পর ওই আম গাছের ধারে কাছে আর কেউ যায় না। আমি আম গাছটাও দেখেছি। বড় অদ্ভুত ঘটনাটা, জানি না কি হয়েছিল। গল্পটা ভালো লাগলে পড়ে শোনাবেন, আরও ঘটনা আমি লিখে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ জেনিয়া, তোমার আগেরটাও আমরা পড়েছি, এইটাও পড়লাম। তুমি এরকম পাঠাতে থাকো, আরও সবাই আস্তে আস্তে আরও বেশি বেশি করে পাঠাচ্ছে। আমরা ইনসিডেন্টগুলো শেয়ার করছি, আরও স্কেয়ারি, আরও ক্রিপি ছোট ছোট এরকম ইনসিডেন্টস তোমরা পাঠাও। জাস্ট কিচ্ছু না, আমরা সবাই মিলে একটা জায়গায় গল্প করতে বসেছি, আর এরকম মোমবাতি জ্বলছে, ঝড় বৃষ্টি চলছে, তার মাঝে আমরা নিজেদের এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে শেয়ার করছি, মানে একটার পর একটা একজন একজন করে বলছে। আমাদের আগের গল্প শিবতলা শ্মশানের পাগলিতে অমিতা সরকার 1936 কমেন্ট করছে, সত্যি সত্যি গেদে লাইনে পাঁচবেরিয়া হল্ট বলে একটা স্টেশন আছে। আমার মামা বাড়ি ওই মাঝদিয়া স্টেশনে আর মাসির বাড়ি বগুলা স্টেশনে। এই জন্যই এই স্টেশনটা আমি দেখেছি। আজকের গল্পে নিজের চেনা স্টেশনের নাম শুনে খুব ভালো লাগলো। গল্পটা খুবই সুন্দর হয়েছে আর গল্প পাঠ আরও ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পাঁচবেরিয়া থেকে অনেকেই কমেন্ট করেছে। ওখান থেকে কমেন্ট করেছে সৌভিক ফিল্ম রিভিউ অ্যানালিসিস, আই এম মিস্টার 74, তারপর মানিক ডিহিধার। সবাই পাঁচবেরিয়ার বাসিন্দা আই গেস, কারণ তারা পাঁচবেরিয়ার কথাই বলেছে তাদের কমেন্টসে। আচ্ছা, আজকে আর একটা ছোট্ট হরর ইনসিডেন্ট পড়ে আড্ডাটাকে র্যাপ আপ করি, ঠিক আছে? এই ইনসিডেন্টটা শেয়ার করছে
ইউজার অভিজিৎ ফ্লুট। আমি অভিজিৎ, থাকি হুগলির ডানকুনিতে। ওয়াও, আমাদের বাড়ির একেবারেই কাছে। ঘটনাটা অনেকটা পুরনো। তখন 221B হ্যারিসন রোডের সাথে আমার পরিচয় হয়নি। আমি পড়ি ক্লাস 10-এ। তো সময়টা ছিল শীতকাল। আমি আমার 4 জন বন্ধু নয়, দাদাই বলা যেতে পারে, সবাই ছিল আমার থেকে বয়সে বড়। আমরা সকাল 5টা থেকে 6টা মাঠে দৌড়তে যেতাম। আর মাঠটা ছিল তাল গাছে ভরা। লোকে তালতলার মাঠ নামে চেনে। যাই হোক, আমরা 4 জন সেদিন ঠিক করলাম আরেকটু সকালে 4টের সময় যাব মাঠে দৌড়াতে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন আমরা 3:20-তে বেরিয়ে মাঠে একসাথে পৌঁছলাম 3:35-এ। ওটাই ছিল আমাদের প্রথম এত ভোরে মাঠে যাওয়া। তো অ্যাজ ইউজুয়াল আমরা মাঠে ঢুকেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করি। সবাই একে অপরকে ভয় দেখাই, যেন এক্ষুনি কুখ্যাত এই তালতলার মাঠে একটা গাছ থেকে কেউ নেমে আসবে। আর সত্যি বলতে ভয় দেখালেও ভয় আমার মনে ভালোই ছিল। শুধু আত্মসম্মান রক্ষার জন্য বলিনি যে আমারও ভয় করছে। সো আমরা খালি পায়ে দৌড়ই, চটি খুলে চেনা পরিচিত তাল গাছটাকে স্টার্টিং পয়েন্ট বানিয়ে ছুটতে শুরু করলাম। আমাদের মধ্যে যে সব থেকে জোরে দৌড়তো সে হলো বাবাইদা। আমরা না শুরু থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বাট পাত্তা দিইনি। নিশ্চয়ই কোনো পাখিটাকির আওয়াজ হবে বলে ভেবেছিলাম। মাঠটা ছিল অনেক বড় আর গোল, একটা 11 সাইডেড মাঠের থেকেও কিঞ্চিত বড়। তা দৌড়ানোর দ্বিতীয় রাউন্ড হতেই আমি নোটিস করলাম যে আমাদের মধ্যে কেউ একজন আমাদের ঠিক উল্টো দিকে মাঠের ওই পাশ দিয়ে ছুটে চলেছে, কিন্তু অদ্ভুতভাবে তার হাঁটুটা মাথায় ঠেকছে। ছুটতে ছুটতে আমি ভাবলাম যে বাবাইদা কখন আমায় ছাড়িয়ে এগিয়ে গেল। আর ওইভাবে আনস্মার্টলি নয়, অদ্ভুতভাবে ছোটার ছেলে তো বাবাইদা নয়। আমি বাকি দুজনকে জিজ্ঞেস করলাম, এই বাবাইদা কখন অত দূরে চলে গেল? আর জিজ্ঞেস করতেই না আমার বুকের ধকধকানিটা হঠাৎ বেড়ে গেল। কারণ দুজন নয়, বাকি 3 জনই আমার পিছনে ছুটে আসছে। আমার থেকে তারা মাত্র 3-4 হাত পেছনে হবে। তাদেরকে থামিয়ে যেই দেখালাম, সবার এক অবস্থা। তবে আমরা একসাথে দাঁড়িয়ে রইলাম। গোল করে যখন ছুটছে, আমরা দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই আসবে আমাদের কাছে। কিন্তু 4 জন প্রায় ওইরকমভাবে 15 মিনিট হবে দাঁড়িয়ে রইলাম। সেই লোকটা আর আসলো না আমাদের অবধি। কয়েকটা তাল গাছের পেছনে ছুটতে ছুটতে যেই গেল আর পেরিয়ে এলো না। আমি আর কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। বাকিদের কথা বলতে পারবো না। ওই শীতেও আমার সারা শরীর ঘামে চপচপে হয়ে গেছিল, যেন 12 পাক ছুটে ফেলেছি। আমার মধ্যে যে সবচেয়ে বড়, সে বলল, এখন চল বাড়ি যাই, পরে দেখা যাবে। তার কথা মানাই আমার ঠিক মনে হলো। আমাদের খুলে রাখা জুতো সোয়েটারগুলো যেখানে ছিল, সেখানেই ওই তাল গাছটা, যেটার পিছনে ছায়ামূর্তিটা গিয়ে ঢুকেছিল। তাই সেগুলো ফেলেই আমরা ছুটতে ওই মাঠ থেকে পালিয়ে গেলাম। তখন বাজে ভোর 4:49। যখন মাঠ পেরিয়ে একটা ল্যাম্পপোস্টের আলোর তলায় দাঁড়ালাম, আচ্ছা এই জায়গা থেকে সেগুলো ফেলেই আমরা মাঠ থেকে ছুটে পালিয়ে যাই। ভোর 4:49 যখন আমরা মাঠটা পেরিয়ে এসে একটা ল্যাম্পপোস্টের আলোর তলায় দাঁড়িয়েছি। গল্প নয়, এটা সত্যি ঘটনা। বাড়ির সবাইকে বলা হয়নি। আমরা 4 জন ওই দিনের পর ভোর 6টার আগে ওই মাঠে যাইনি। শীতকালের ভোর 4টেতে এই মাঠের ঘটনাটা কোনোদিন ভুলব না। ওয়াও, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক হরর স্টোরি। আমি স্টোরি বলবো না, একটা সত্যিকারের অভিজ্ঞতাই বলে ধরে নিচ্ছি তোমার কথাটাকে। হ্যাঁ, কারণ আমি ওপেনলি সেটা বলতে পারি না, ক্লেমও করতে পারি না। বাট রিয়েলি খুব সুন্দর লাগলো জিনিসটা শুনে। আমরা সাধারণত রাতের বেলায় ভূতের গল্প শুনি, রাতের বেলার সেটিংয়ে, সন্ধ্যাবেলার সেটিংয়ে। বাট এই এত ইউনিক একটা টাইমে একটা এরকম প্যারানর্মাল ইনসিডেন্ট, একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা খুব গা ছমছমে আর দুর্দান্ত একটা হরর এক্সপিরিয়েন্স দিয়ে আমরা আজকের আড্ডাটা র্যাপ আপ করছি। দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকো 221B হ্যারিসন রোড।